চায়না এয়ারলাইন্সের ফ্লাইট বোয়িং 747 উড্ডয়নের পরই যখন বিমানটি ৩৫,০০০ ফুট উচ্চতায় পৌঁছে যায় তখন বিমানটি হঠাৎ করে গায়েব হয়ে যায়। তারপর অথরিটি বিমানটি তালাশ করতে একটি সার্চ টিম সেখানে পাঠায়। তখন তারা বিমানের ধ্বংসাবশেষ সমুদ্রের পানিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেখতে পায়। কিন্তু কেন, কি হয়েছিল বিমানটিতে, এর রহস্য খুঁজে বের করতে তদন্ত টিমের কয়েক বছর সময় লেগে যায়। তারপরও তদন্ত টিম এর আসল কারণ বের করতে ব্যর্থ হয়। অবশেষে উপায়ন্তর হয়ে বোয়িং কোম্পানি তার 22 বছরের ইতিহাস ঘাঁটতে শুরু করে। তারপর যে সত্য সামনে আসে তা শুনে সবাই হতবাক হয়ে যায়। কেউ ওটা বিশ্বাসই করতে রাজি নয়। তো বন্ধুরা, কি ছিল সেই ফ্লাইট 611 এর কাহিনী, তা আমরা জানবো আজকের এই ভিডিওতে। আশা করব ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। 2002 সালের 25 মে তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর চায়না এয়ারলাইন্সের বিমান 611 206 জন যাত্রী এবং 19 জন ক্রু সদস্য নিয়ে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটি একটি বোয়িং 747 4 ইঞ্জিন বিশিষ্ট জাম্বো জেট বিমান ছিল। বিমানটি সমুদ্রের উপর দিয়ে উড়ে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। বিমানটিতে 206 জন যাত্রীর মাঝে বেশ কয়েকজন স্কুলের ছাত্ররাও উপস্থিত ছিল। সাথে তাইওয়ানের একজন নামকরা পলিটিশিয়ানও মজুদ ছিল। যাই হোক, বিমানের সমস্ত প্রস্তুতির পর 3:05 ফ্লাইট 611 তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানের সবকিছুই ঠিকঠাক ছিল। বিমানটি উড্ডয়ন করে তার ক্রুজিং অ্যালটিটিউড 35,000 ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলার লাগাতার বিমানটিকে গাইড করে যাচ্ছিল। পাইলটও এটিসির কথা মতে সমুদ্রের উপর দিয়ে বিমানটি এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে উড্ডয়নের 30 মিনিট পর বিমানটি এটিসি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এটিসি কন্ট্রোলারের ও পাইলটের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটিসি তখন তাড়াতাড়ি বুঝে যায় যে বিমানটির সাথে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই সমস্ত ইমার্জেন্সি টিমকে খবর দিয়ে বিমানের লাশ লোকেশন ট্রেস করে বিমানটির খোঁজখবরের জন্য পাঠিয়ে দেয় এবং একটি ইমার্জেন্সি প্লেন C-31কেও পাঠানো হয়। কিন্তু ইমার্জেন্সি প্লেন সেখানে গিয়ে যা দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। কারণ বিমানের হাজার টুকরো পানির উপর ভেসে থাকা দেখতে পায়। বিমানের জ্বালানি পানির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেখতে পায়। কিছুক্ষণ পর যখন সমস্ত জরুরি সেবা দল সেখানে গিয়ে পৌঁছায় তখন তারা বিমানের এই অবস্থা দেখে সবার গায়ের নোম শিউরে ওঠে। বিমানের যাত্রীদের সাথে সেই সময় কি হয়েছিল তা মুখের ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। তবু জরুরি সেবা দল এক এক করে সমুদ্রের পানি থেকে লাশগুলো উদ্ধার করা শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত 225 জন যাত্রীর মাঝে মাত্র 175 জন যাত্রীর লাশই তারা খুঁজে পায়। বাকি 50 জন যাত্রীর লাশ সমুদ্রের গভীরে চিরকালের জন্য দাফন হয়ে যায়। এরপর বিমানের এক এক অংশ সমুদ্রের পানি থেকে উদ্ধার করা হয়। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আসলে বিমানটিতে কি হয়েছিল? কেন বিমানটি মাঝ সমুদ্রে 35,000 ফুট উপরে ক্র্যাশ হয়েছিল? কে এর জন্য সবচাইতে বেশি দায়ী ছিল? আসুন এবার এর বিষয়ে সমস্ত কিছু জেনে আসি। এরপর বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়। তদন্তের জন্য দুটো টিম বাছাই করা হয়। টিম 1কে দায়িত্ব দেওয়া হয় যে আসলে বিমানে কি কোনো সন্ত্রাসী অথবা সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য উপস্থিত ছিল কিনা এর যাচাই করা। তাই তদন্ত টিম 1 সমস্ত যাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ডিএনএ টেস্ট করতে শুরু করে। কিন্তু এখানে কোনো তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যাত্রীর প্রমাণ পায় না। এরপর টিম 2 বিমানের ধ্বংসাবশেষ তন্ন করে তদন্ত করতে শুরু করে। আসলে তারা লক্ষ্য করতে শুরু করে যে বিমানের ধ্বংসাবশেষে কোনো বাইরের দিক থেকে ধাক্কা লাগার চিহ্ন আছে কিনা। কারণ বিমানে কোনো বোমা বিস্ফোরণ হলে এর ফুয়েজলার্জের কোনো অংশ বাইরের দিকে বেরিয়ে আসার চিহ্ন থাকবে। কিন্তু টিম 2কেও এখানে নিরাশী হতে হয়। তো বন্ধুরা, এই দুর্ঘটনাটি তো সংঘটিত হয়েছিল তা তো চিরসত্য, কিন্তু তা কিভাবে হয়েছিল তাই তদন্ত টিম এর কারণ জানতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে যায়। কিছুদিন পর যখন বিমানের ককপিট ভয়েস রেকর্ডারের রেকর্ডিং সামনে আসে তখন এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় না। আসলে বিমানের ককপিটে তেমন কোনো কথাবার্তাই হয়নি, কিন্তু অবশেষে একটি ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। তারপর কোনো রেকর্ডিং আর হচ্ছিল না। এই বিস্ফোরণের পর এডিসি থেকে বিমানের কন্ট্যাক্ট
বিচ্ছিন্ন হয়ে যায় আর ককপিট ভয়েস রেকর্ডার রেকর্ডিং করা বন্ধ করে দেয়। হয়তো এরপরেই বিমানটি বাতাসে ধ্বংস হয়ে যায়। ককপিট ভয়েস রেকর্ডারের রেকর্ডিং ইনভেস্টিগেশন টিম বারবার শোনার পর এটা নিশ্চিত হয় যে ককপিটের ভিতর নর্মাল কন্ডিশনে ছিল। তাই তো পাইলট এটিসিকে কোনো ইমার্জেন্সির কথা অবগত করেনি, আর পাইলটও হয়তো এই বিস্ফোরণের সময় এটিসিকে জানাবার তেমন কোনো পর্যাপ্ত সময় পায়নি। ইনভেস্টিগেশন টিম ঘুরে ফিরে সেই একই জায়গায় আটকে যায়। না কোনো বিমানের বাইরে থেকে মিসাইল অ্যাটাক করা হয়েছিল, না কোনো বিমানের ভিতর বোমা বিস্ফোরণ হয়েছিল। তাহলে বিমানটিতে আসলে কি হয়েছিল তেমন কোনো প্রমাণও পাওয়া যাচ্ছিল না, যার সাহায্যে ফ্লাইট 611 দুর্ঘটনার তদন্ত সমাপ্ত করা যায়। এখন এই বিমানের এফডিআরই এই দুর্ঘটনার আসল সমাধান দিতে পারে, কিন্তু এত ছোট একটি জিনিস কি করে এই বিশাল সমুদ্র থেকে খুঁজে বের করা যাবে এ নিয়ে তদন্ত টিমের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তবু তদন্ত টিম সোনারের সাহায্যে তন্ন তন্ন করে সমুদ্রের এক এক জায়গায় খুঁজতে শুরু করে। কয়েকদিন পর্যন্ত খোঁজার পরও বিমানের কিছু অংশ মিসিং ছিল। তার মধ্যে বিমানের টেইলস অর্থাৎ বিমানের পিছনের অংশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তার কিছুদিন পর বিমানের টেইলস অংশ ঘটনাস্থল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে খুঁজে পাওয়া যায়। বিমানের ককপিট, প্যাসেঞ্জার কেবিন, ল্যান্ডিং গিয়ার এবং টেইলস খুঁজে পাওয়ার লোকেশন তদন্ত করে ইনভেস্টিগেশন টিম একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। তো বন্ধুরা, কি ছিল এই গুরুত্বপূর্ণ তথ্য? চলুন এটাও জেনে আসি। ইনভেস্টিগেশন টিম যখন বিমানের টেইলস অর্থাৎ পিছনের অংশ মূল ঘটনাস্থল থেকে 120 কিলোমিটার দূরে খুঁজে পায়, তখন ইনভেস্টিগেশন টিম প্রাথমিকভাবে এটা অনুমান করতে পারে যে বিমানটি কয়েক টুকরায় ভাগ হয়ে যায় আর সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। বিমানের টেইলস ভেঙে প্রথমে পড়ে যায়, তারপর বিমানের বাকি অংশ এক এক করে পড়তে শুরু করে। ফ্লাইট 611 এই রাস্তায় হংকং যাচ্ছিল, আর বিমানের টেইলস এখানে, বিমানের ফুয়েজলাস এখানে, আর বিমানের ককপিট এখানে প্রায় টেইলস থেকে 120 কিলোমিটার দূরে খুঁজে পাওয়া যায়। তারপর ইনভেস্টিগেশন টিম এটা নিশ্চিত হতে পারে যে বিমান ভেঙে কয়েক টুকরায় ভাগে ভাগে পড়ে যায়। প্রথমে টেইলস ভেঙে পড়ে যায়, তারপর বিমানের বাকি অংশ পড়তে শুরু করে। তদন্ত টিম আরও ইনভেস্টিগেশন করে পায় যে আসলে বিমানের টেইল অংশে ক্র্যাক হয়েছিল। সেখানে আবার একটি এক্সট্রা মেটাল শিট দিয়ে তালি মারা হয়েছিল, আর গ্লু মেরে ভালো করে আঠা মারাও হয়েছিল। এ নিয়ে যখন তদন্ত টিম আরও তদন্ত করতে শুরু করে, তখন তারা এই বিমানের সমস্ত রেকর্ড বের করতে শুরু করে। তারা খুঁজে পায় যে বিমানটি দুর্ঘটনার প্রায় 22 বছর আগে অর্থাৎ 1980 সালের 7 ফেব্রুয়ারি একটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার সময় বিমানের নজ বেশি উপরে উঠে যায়, ফলে বিমানের পিছনের অংশ মাটির সাথে সংঘর্ষ খেয়ে ক্র্যাক হয়। যার ভাবে চায়না এয়ারলাইন্সের মেইনটেনেন্স টিম এটাকে এক টুকরো এক্সট্রা মেটাল শিট দিয়ে জয়েন করে গ্লো মেরে আঠা লাগিয়ে দেয়। তারপর তারা এটা কখনোই মনে করে নাই যে জয়েন্টের বর্তমান অবস্থা কেমন রয়েছে। এভাবেই বিমানটি যখন দীর্ঘ সময় উড্ডয়ন অবতরণ করে, তখন এই জয়েন্টের ভিতরের অংশে অতিমাত্রা ক্র্যাক বেড়ে যায়, ফলে বিমানের প্রয়োজনীয় চাপের কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। চায়না এয়ারলাইন্সের মেইনটেনেন্স টিমের এই ভুলের মাসুল 225 জন নিষ্পাপ মানুষের জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। আর বন্ধুরা, এভিয়েশন জগতের এমন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।